বাবা, মেয়েটার নাম হিয়া। মেঘ যে অফিসে চাকরি করে, বা তুমি মেঘের জন্য যে অফিসে সুপারিশ করেছিলে, সে অফিসের মালিকের মেয়ে হিয়া। ঠিক আছে, তোমার আর টেনশন করতে হবে না। তুমি কান্না থামাও আর নিজেকে শান্ত করাও। আমি তোমার এই বিষয়টা দেখছি। নীরার বাবা নীরাকে সান্ত্বনা দিয়ে ফোন রেখে দেয়। এরপর দেশের সুনামধন্য বিজনেসম্যান আজাদ সাহেবকে সঙ্গে নিয়ে হিয়ার বাবার সাথে ফোনে যোগাযোগ করে। নীরার বাবা হিয়ার বাবাকে বেশি কিছু একটা বলার সুযোগ দেয় না। ফোনে যোগাযোগ করার পরক্ষণেই বলে ওঠে, আমার মেয়ের জন্য তোমার অফিসের কর্মচারী মেঘ, যার জন্য আমি সুপারিশ করেছিলাম, তাকে অনেক ভালোবাসে। তুমি তোমার মেয়েকে সেই মেঘের জীবন থেকে দূরে সরে যেতে বলো। স্যার, এটা কি করে সম্ভব? আমার মেয়েও মেঘকে পছন্দ করে। তার উপরে মেঘ নিজেই জানিয়েছে কিছুদিনের মাঝেই সে আমার মেয়ে হিয়াকে বিয়ে করবে। আমার পক্ষে এটা করা তো সম্ভব নয়। যতদূর সম্ভব জানি তোমার নাম হারুন। দেখো হারুন, তোমার পক্ষে কি সম্ভব আর কি সম্ভব নয় সেটা আমি জানি না, তবে আমার পক্ষে কিন্তু অনেক কিছুই সম্ভব। তোমার মেয়ে আর সেই ছেলেকে কিন্তু আমি কিছুই করব না, তবে তোমাকে একদম ফকির বানিয়ে রাস্তায় এনে ছেড়ে দেবো আমি। সুতরাং এখন চিন্তা করো কি করবে তুমি। তবে যাই করো না কেন, তোমার মেয়েকে মেঘের জীবন থেকে সরতে হবে, কারণ আমার মেয়ে তোমার মেয়ের আরও বহু আগ থেকে মেঘকে ভালোবাসে। এমনকি মেঘও আমার মেয়েকে ভালোবাসে, কিন্তু তোমার মেয়ে হুট করে তাদের মাঝে ঢুকে পড়েছে। তোমার মেয়ের এই হুট করে মেঘের জীবনে ঢুকে পড়াটা আমার মেয়ে মানতে পারছে না। এই কারণে তোমার মেয়েকে মেঘের জীবন থেকে সরে যেতে হবে। না হয়তো আমার মেয়ের কারণে আমি এটা সেটা সিদ্ধান্ত নিতে একবারও ভাববো না। নীরার বাবার কথা শুনে হিয়ার বাবা হারুন সাহেব থতমত খেয়ে যায়। হিয়ার বাবা কি করবে বুঝে উঠতে পারছে না। এরই মধ্যে আজাদ সাহেব হিয়ার বাবাকে বলে, দেখো হারুন, তুমি ওনার কথাটা মেনে নাও। আজকে আমি যে অবস্থানে আছি, এই অবস্থানে থাকার পেছনে কিন্তু ওনার অনেক অবদান আছে। উনি কিন্তু অনেক বড় একজন মাফিয়া, তবে তিনি সবসময় ভালোর সঙ্গ দেয় আর খারাপের বিরোধিতা করে। তুমি ওনার কথাটা মেনে নিলে অনেক উপকৃত হবে। এমনকি আমিও তোমাকে সাপোর্ট করব আরও উপরে উঠতে। কিন্তু তুমি ওনার কথার অমান্য করলে পথে আসতে হবে তোমাকে। নীরার বাবা মাফিয়া। আজাদ সাহেবের মুখে এই কথা শুনে হিয়ার আরো ভয় পেয়ে যায়। সাথে সাথে নীরার বাবাকে বলে, ঠিক আছে স্যার, আমি আমার মেয়েকে সরে যেতে বলছি মেঘের জীবন থেকে। যাক, ধন্যবাদ আমার কথাটা শোনার জন্য। তবে শোনো, আমি যে তোমাকে মেঘের জীবন থেকে সরতে বলেছি, এ কথা যেন কোনোভাবেই মেঘ না জানে। আর তোমার ব্যবসার কাজে যত প্রকার সাহায্য লাগবে তুমি আজাদ সাহেব বা আমাকে জানাবে। তোমার উন্নতি করে দেওয়ার দায়িত্ব আমার। ঠিক আছে স্যার। তিনজনের মধ্যে কথোপকথন শেষ হয়। হিয়ার বাবা হারুন সাহেব ফোনে কথা বলা শেষ করে হিয়াকে ফোন দেয়। হিয়া ফোন রিসিভ করলে হারুন সাহেব বলে ওঠে, হিয়া, জানি না তুই বিষয়টা কিভাবে নিবি, তবে তোকে আমার অনুরোধটা রাখতেই হবে। কি অনুরোধ বাবা? আর তুমি এভাবে কেন বলছো? হিয়া মা, তোকে মেঘের জীবন থেকে দূরে সরে যেতে হবে। বাবা, এটা তুমি কি বলছো? আমি মেঘকে ভালোবাসি, তার থেকে আমি দূরে সরে যাব মানে কি বাবা? মানেটা হচ্ছে তোর আগ থেকেই মেঘকে অন্য কেউ পছন্দ করে। আর যেই মেয়েটা মেঘকে পছন্দ করে তার বাবা বিশাল বড় মাপের একজন মানুষ। বেশি কিছু আর না বললাম, তবে এইটুকু জেনে রাখ, দেশের নামকরা বিজনেসম্যান আমজাদ সাহেবও তার কথা ছাড়া নড়চড় হয় না। যেখানে আমি তো কিছুই না, সেখানে আমি তো কিছুই না। তুই যদি মেঘের জীবন থেকে দূরে না সরিস, তাহলে আমাকে পথে নেমে যেতে হবে। তারা আমাকে নামিয়ে দিবে। তুই প্লিজ মেঘের জীবন থেকে দূরে সরে যা। ঠিক আছে বাবা, আমি মেঘের জীবন থেকে দূরে সরে যাচ্ছি। আমি যদি আগে জানতাম মেঘের জীবনে অন্য কেউ আছে বা অন্য কেউ তাকে ভালোবাসে, তাহলে সব কিছু বুঝে শুনেই করতাম। আর বাবা, আমার কারণেই তোমার এত বড় ক্ষতি হবে সেটা আমি কখনোই হতে দিব না। আমি মেঘের জীবন থেকে সরে যাচ্ছি। প্লিজ মা, কষ্ট পাস না। আর তুই এই বিষয় নিয়ে মেঘকে কিছুই বলিস না। আরে বাবা, তোমার জন্য এইটুকু কষ্ট সহ্য করা আমার জন্য কোনো ব্যাপারই না। আর তুমি নিশ্চিন্তে থাকো, মেঘকে আমি এই বিষয়ে কিছুই বলবো না। হিয়া তার বাবার কথায় আকাশের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। হিয়া এই খবর নীরাও জানতে পারে। তবে নীরা জানে হিয়া আকাশের জীবন থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও আকাশ তাকে মেনে নেবে না। নীরার ভিতরে অস্থিরতা এখনও কমেনি। নীরা এখনও কান্না করছে। এমন সময় শান্ত নীরার কাছে এসে একটা ছবি দিয়ে জানায় এটা মাইনার। নীরা ছবিটা দেখে চমকে ওঠে, কারণ ছবিটা আকাশের। সাথে সাথে ছবিটা নিয়ে আকাশের কাছে চলে আসে। আকাশ নীরাকে দেখে জিজ্ঞাসা করে,
তুমি আবার কেন এসছো এখানে? কেন এসেছি সেটা পরেই জানতে পারবি। এখন বল এই ছবিটা কার? ছবিটা দেখে তো আমার অনেক পূর্বের ছবি বলে মনে হচ্ছে, কিন্তু আমার সাথে থাকা লোকজনগুলো কারা? তোর সাথে থাকা লোকগুলো তোর দলের লোক। মানে কি? মানে কি এখন বুঝছিস না? হ্যাঁ, তুই আমাকে দূরে সরিয়ে দিয়েছিস আমি মাফিয়াদের জগতের সাথে যুক্ত বলি, কিন্তু তুই তো সেই ব্যক্তি যে কিনা একটা সময় এই দেশের মধ্যে সর্বশীর্ষে থাকা মাফিয়া ছিলি। আর আমরা কখনোই খারাপ মানুষ ছাড়া ভালো মানুষের বিরোধিতা করি না, সবসময় খারাপ মানুষগুলোকেই শেষ করি। কিন্তু তুই তাও আমাকে মেনে নিসনি, অথচ এক সময়কার ভয়ানক মাফিয়া ছিলি তুই নিজেই, যার নাম ছিল মাইনার। আর তোর এই মাইনার নাম শুনলেই ভালো ভালো মানুষের হাওয়া টাইট হয়ে যেত। নীরা, তোমার মাথাটা থাকি খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কিসব আবল তাবল বলছো এগুলো তুমি? আমি কোনো আবল তাবল বকছি না, আমি যা বকছি সব কিছুর প্রমাণ তোর সামনেই রয়েছে। আকাশের মাথায় কিছু কাজ করছে না। ছবিটা দেখে সে নিজেও অবাক। কিছুক্ষণ ছবিটার দিকে হুট করে তার মাথার মধ্যে কিছু একটা কাজ। সে সোজা ফোন বের করে তার মায়ের কাছে ফোন দেয়। তার মা ফোন রিসিভ করতে আকাশ বলে ওঠে, মা, তোমার কাছে আমার কিছু জানার আছে। হ্যাঁ বল, কি জানতে চাস? মা, আমি কে আর পূর্বে আমি কি ছিলাম? আকাশের মা চমকে ওঠে আকাশের কথার কোনো উত্তর না দিয়ে চুপ করে থাকেন তিনি। আকাশ তার মাকে চুপ করে থাকতে দেখে আবারও জিজ্ঞাসা করে, মা, কি হলো, কথা বলছো না যে? আমি আমার পূর্বের একটা ছবি দেখতে পেয়েছি, যেখানে আমার সাথে বেশ কিছু লোক দাঁড়িয়ে আছে। মা, সত্যি করে বলো তো আমি কে? বাবা, তোর এই কথার উত্তর দিতে গেলে অনেক সত্যি সামনে চলে আসবে, যেটাতে তুই অনেক কষ্ট পাবি। মা, তারপরেও তুমি সত্যিটা বলো না, আমি সত্যিটা জানতে চাই। ঠিক আছে, বলছি। বাবা, শুরুতেই বলি, তুই আমার গর্বের সন্তান নয়। তুই একটা সময়কার অনেক বড় মাফিয়া ছিলি, কিন্তু তোর সাথে থাকা কিছু লোক একদিন বেইমানি করে তোর ক্ষতি করার চেষ্টা চালায়, কিন্তু তারা তোর বেশি একটা ক্ষতি করতে পারেনি, শুধু তোর মাথায় একটা আঘাত করতে পেরেছে। তবে তোর সাথে বাকি লোকেরা তোকে বাঁচিয়ে ফেলে, কিন্তু বিপদ তখনও পুরোপুরি কাটেনি, কারণ তোর দলের মধ্যে থেকে অনেক কয়েকজন তোর পেছনে লেগে গেছে, কিন্তু কারা এসবের পেছনে আছে খুঁজে বের করা যায়নি। আর তোর মাথায়ও গুরুতর একটা আঘাত লেগেছে। তখন তোর দলের একটা ছেলে, যার সম্পর্কে আমি আপন খালা হই, সে তোকে আমার কাছে দিয়ে বলে আমি তোকে নিয়ে যেন অনেক দূরে কোথাও চলে যায়। আমার কোনো সন্তান ছিল না, এই কারণে তোকে নিয়ে আমি আমাদের গ্রামে চলে আসি আর তোকে সন্তানের মতো লালন পালন করি। আকাশ চরম মাত্রায় অবাক হয়, কিন্তু সে পূর্বে মাফিয়া ছিল, সেসব কেন তার মনে নেই? সে তার মাকে প্রশ্ন করে, মা, সব বুঝলাম, কিন্তু আমার পূর্বের কথা মনে নেই কেন তাহলে? কারণ তোর মাথায় পাওয়া আঘাতটা অনেক গুরুতর ছিল। তোকে দিয়ে আমরা অনেকে বেশ কয়েক মাস হসপিটালে দৌড়াদৌড়ি করেছি, এরপর তুই সুস্থ হয়েছিস, কিন্তু সুস্থ হওয়ার পর দেখি তোর পূর্বের কিছুই মনে নেই। মনে হচ্ছে তোর মাথায় পাওয়া আঘাতটা তোর পূর্বের স্মৃতিশক্তি নষ্ট করে দিয়েছে। আকাশ ফোনটা কেটে দেয়। সেই সাথে সাথে পূর্বের সমস্ত সত্যি জানতে পেরে রোবটের মতন হয়ে যায়। কোনো প্রকার সারা শব্দ ছাড়া চুপচাপ দাঁড়িয়ে আছে। অপরদিকে নীরা আকাশকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে আকাশের শার্ট খামচে ধরে বলে, এবার কই যাবা প্রিয় তুমি? আমি মাফিয়ার জগতের সাথে যুক্ত ছিলাম বলে তুমি আমায় ছেড়ে দিতে চেয়েছো, কিন্তু তুমিও তো অতীতে মাফিয়া ছিলে, তাও ছোটোখাটো কোনো মাফিয়া না। এখন তো তুমি আমাকে আর নিজে থেকে দূরে সরাতে পারবে না। শোনো প্রিয়, মানুষের জীবনে অতীত থাকে, আমারও ছিল, তবে তোমার কারণে আমি সব ছেড়ে দিয়ে নতুন করে আবার জীবন শুরু করব। আর তোমায় একটা সত্যি কথা বলি, আমি দেশে এসেছিলাম কয়েকজন বাজে লোককে শেষ করার পাশাপাশি তোমাকে খুঁজে বের করতে, কারণ তোমাকে আমার বাবার কিছু প্রয়োজন ছিল। আমার বাবা তোমাকে তার সাথে নিয়ে কাজ করতে চায়, তুমি সাথে থাকলে আমার বাবার দলটা অনেক শক্তিশালী হবে। তাই যতই প্রয়োজন থাকুক, এখন আর কোনো কাজ নেই, কারণ আমরা দুজন আমাদের মতো সেসব থেকে দূরে থাকবো। আকাশ নীরার কলে আটকা পড়ে গেছে। এখন তার কাছে বলার মতন আর কিছুই নেই, কারণ সে নীরাকে যে কারণে দূরে সরিয়েছে, একটা সময় সে নিজেও সেসব করেছে। এখন তার কাছে আর অপশন নেই নীরাকে দূরে সরানো। তাই সে নীরাকে বলে, দেখো, তোমাকে দূরে সরানোর এখন আর কোনো রাস্তাই নেই, আর আমি অতীতে কী ছিলাম সেসব আমার জানাও ছিল না। তবে তোমাকে দূরে সরিয়ে দিয়েছিলাম তোমার কাজকর্মগুলো মানতে পারছিলাম না, সে কারণে।
তবে এখন তোমাকে আমার মেনে নিতেই হবে। কিন্তু কথা হচ্ছে হিয়াকে তাহলে কি করব? হিয়াকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আমার বাবা অলরেডি হিয়ার বাবার কাছে ফোন দিয়ে হিয়াকে তোমার থেকে দূরে সরিয়ে দিয়েছে। বাপরে বাপ, এত চালু তোমরা! নীরা আকাশের শার্ট ছেড়ে আকাশকে দুহাতে জড়িয়ে ধরে। আকাশের কথার উত্তরে বলে, এত চালু না হলে কি হয় বলো? তোমার বউ আর তোমার শ্বশুর বলে কথা, একটু চালু তো হবেই। হুম, বুঝতে পেরেছি। এবার বলো, বিয়ে কবে করছো আমায়? এই শুক্রবারে বাড়িতে যাব তোমাকে নিয়ে। তারপর মায়ের উপস্থিতিতে দুজনে কাজে আর লোকজন এনে বাসায় বিয়ে করব। ইস, কত ঝামেলার পর যে তোমাকে পেলাম। এখন মনটা কি যে খুশি লাগছে আমার, বলে বোঝাতে পারবো না। আকাশ নীরার কথা শুনে সেও দুহাত দিয়ে নীরাকে জড়িয়ে ধরে বলে, ভালোবাসা এত সহজে পূর্ণতা পেলে মজা নেই তো জান। একটু কষ্ট করে পূর্ণতা পাওয়াই ভালোবাসার সৌন্দর্য। যাই হোক ম্যাডাম, আপনাকে কষ্ট দেওয়ার জন্য ক্ষমা চাচ্ছি। প্লিজ আমাকে মাফ করে দিও। আগামীতে আর কখনো কষ্ট দিব না। আমার এই প্রিয়তমাকে সারা জীবন আগলে রাখবো আমার এই বুকের মাঝে। নীরার কোনো কথা বলে না, চুপচাপ আরো শক্ত করে আকাশকে জড়িয়ে ধরে তার বুকে মাথা গুজে রাখে। নীরা আজ প্রচণ্ড খুশি ভালোবাসার মানুষটাকে নিজের করে পেয়ে। এভাবে প্রতিটা মানুষ তার ভালোবাসার মানুষটাকে নিজের জীবনে আপন করে পাক, সেই দোয়াই করি। সমাপ্ত। গল্পটি কেমন হলো অবশ্যই সবাই কিন্তু কমেন্টস করে জানাবেন, এবং যদি সত্যি আপনাদের কাছে ভালোই লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এরকম ইন্টারেস্টিং গল্প আরও আপনারা শুনতে পারেন। এবং আরও ভালো ভালো গল্প আপনাদের জন্য উপহার হিসেবে কিন্তু আসছে, খুব তাড়াতাড়ি আসবে সেগুলো। এবং সেগুলো আপনার কাছে আগে পেতে হলে আপনাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, আমাদের সাথেই থাকতে হবে এবং বেল আইকনটি কিন্তু বাজিয়ে রাখতে হবে। তাহলে কিন্তু সবার আগে আপনি আমাদের গল্পগুলোকে পেয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবেন।